17 নভেম্বর বাংলাদেশ এমন এক দৃশ্যের সাক্ষী হলো যা স্বাধীনতার পর দ্বিতীয়বার ইতিহাসকে পুরোপুরি নতুন দিগন্তে নিয়ে গেল। প্রায় 1400 ছাত্র জনতার রক্তের দায় কাঁধে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। জাতির দীর্ঘদিনের অপেক্ষা, ক্ষোভ, বেদনা এবং প্রতিশোধের আকাঙ্ক্ষা একত্রে জমে আজ এই রায়ে বিস্ফোরিত হল। যে ট্রাইব্যুনাল একসময় শেখ হাসিনা নিজেই তৈরি করেছিলেন প্রতিপক্ষকে টার্গেট করার জন্য, সেই একই মঞ্চ আজ তার ভাগ্য বদলে দিল। ক্ষমতার সিংহাসনে যিনি ছিলেন অপ্রতিরোধ্য, সেই তিনিই আজ আইনের সামনে অসহায় আসামি। এই বিস্ফোরক রায়ের কেন্দ্রে ছিলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, যিনি পুরো মামলাটিকে এক অভাবনীয় শক্তি, দৃঢ়তা ও ব্যতিক্রমী কৌশলে সামনে নিয়ে এসেছেন। তিনি বুঝেছিলেন হাজারো হত্যার প্রতিটি কেস আলাদাভাবে বিচার করলে 10 বছরেরও বেশি সময় লেগে যাবে। তাই তিনি বেছে নিলেন পরিকল্পিত সামরিক ধাঁচের আইনি কৌশল। বিশেষ কিছু হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় নির্যাতন, ছাত্রদের ওপর মরণাস্ত্র ব্যবহারের মতো সুনির্দিষ্ট অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির পথ তৈরি করেন। তার নিখুঁত হিসাব ও সময় জ্ঞানেই শেখ হাসিনার পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার করে দেয়। 2024 সালের জুলাইয়ে কোটা আন্দোলন যখন ভয়ঙ্কর রূপ নেয়, তখন রাষ্ট্রীয় নির্দেশে পুলিশের গুলি, প্রহার, রাবার বুলেট, টিয়ারশেল এবং বিশেষ বাহিনীর আক্রমণে হাজারো ছাত্র জনতা আহত ও নিহত হয়। রংপুরের আবু সাইদ সহ 5টি বড় হত্যাকাণ্ডকে তাজুল ইসলাম কেন্দ্রীয় অভিযোগ হিসেবে চিহ্নিত করেন। তিনি আদালতে তুলে ধরেন দেশ বিদেশের গণমাধ্যমের শতাধিক প্রতিবেদন, 54 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, আন্দোলনের সময়কার ভিডিও ক্লিপ এবং রাষ্ট্রীয় বাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগের নথিপত্র। এগুলোর শক্তি ছিল এতটাই অকাট্য যে আদালতে দাঁড়িয়ে বিরোধী পক্ষের আইনজীবীরা একটিরও যুক্তি খণ্ডাতে পারেননি। ফলে মামলার ভিত্তিগুলো তাজুল ইসলামের হাতেই সবচেয়ে মজবুত থাকে। মামলার মোড় ঘুরিয়ে দেয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী বনে যাওয়া। শেখ হাসিনার দীর্ঘদিনের ঘনিষ্ঠ এই ব্যক্তি আদালতে দাঁড়িয়ে সরাসরি স্বীকার করেন 2024 সালের জুলাই আগস্টে গুলি চালানো, নিপীড়ন, নির্যাতন সবই প্রধানমন্ত্রীর নির্দেশে করা হয়। শুধু তাই নয়, তিনি আদালতকে জানান যে হত্যাকাণ্ডগুলো 2024 সালে সীমাবদ্ধ নয়, বরং 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতার অপব্যবহার, টার্গেটেড অপারেশন এবং রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে নির্যাতন হয়েছে। এই স্বীকারোক্তি মামলার গভীরতা কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং হাসিনার মাস্টারমাইন্ড পরিচয়কে অকাট্যভাবে প্রতিষ্ঠা করে। অপরদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল দুজনেই পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রই আইনজীবী নিয়োগ করে। নিয়োগ পান আমির হোসেন নামের এক আওয়ামীপন্থী আইনজীবী। কিন্তু তার অবস্থান শুরু থেকেই দুর্বল হয়ে পড়ে, কারণ তিনি আসামিদের সাথে যোগাযোগ তো করতেই পারেননি, এমনকি তাদের কাছে জানতে পারেননি তারা কোনো বক্তব্য আদালতে দিতে চান কিনা। ফলে প্রতিপক্ষ পুরোপুরি ভেঙে পড়ে। আদালতে যখন তাজুল ইসলামের পরপর যুক্তি, সাক্ষ্য, ভিডিও ফরেনসিক রিপোর্ট, সাক্ষীর বয়ান ওঠে, তখন আমির হোসেন কোনো পাল্টা প্রতিরক্ষা দাঁড় করাতেই পারেননি। আদালতের দৃষ্টিতে মামলাটি তখন যেন একপক্ষীয়ভাবে সত্য ও শক্তিশালী হয়ে ওঠে। পুরো তদন্ত প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে গঠিত হয় 2024 সালের অক্টোবর মাসে। তদন্তকারীরা পুরো 1 যুগের বেশি সময় ধরে সংঘটিত হওয়া মানবাধিকার লঙ্ঘন, টার্গেটেড গ্রেপ্তার, টর্চার, গুম, হত্যা এসব তথ্য নথিযুক্ত করেন। প্রতিবেদনে শেখ হাসিনাকে হুকুমদাতা বা মাস্টারমাইন্ড চিহ্নিত করার পর ট্রাইব্যুনাল 3 জনেরই বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পলাতক হাসিনার অবস্থান ভারতের ভেতরে কোথাও বলে ধারণা থাকলেও তাজুল ইসলাম রায় ঘোষণার দিনেই ঘোষণা করেন খুব শীঘ্রই ইন্টারপোলের রেড নোটিশ জারি হবে এবং এই রায় আন্তর্জাতিক আইনের আওতায়ও কার্যকর করা সম্ভব হবে।
অ্যাডভোকেট তাজুল ইসলামের এই কঠোর, নির্ভীক এবং নীতিবান অবস্থান কোনো আকস্মিক বিষয় নয়, বরং তার দীর্ঘ সংগ্রামের ফল। একসময় যখন আওয়ামী শাসন দেশ জুড়ে একচ্ছত্র ক্ষমতার দাপট দেখাতো, তখন জামায়াত শিবিরের নাম উচ্চারণ করাই ছিল ঝুঁকিপূর্ণ। দাড়িওয়ালা মানুষ দেখলেই গুম হতো শত শত নেতাকর্মীকে, হয়রানি, নির্যাতন ও মিথ্যা মামলার জালে ফাঁসানো ছিল প্রতিদিনের ঘটনা। সেই অন্ধকার সময় তাজুল ইসলাম মানুষের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলেন, যদিও নিজেও চরম নির্যাতন, হুমকি এবং পেশাগত বাধার মুখে পড়েছিলেন। তিনি তখনই বলেছিলেন, অন্যায়ের বিচার একদিন হবেই, আর সেই দিনের জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। আব্দুল কাদের মোল্লার বিচার এবং ফাঁসির দিন তিনি যে আবেগপূর্ণ লেখা লিখেছিলেন তা এখন আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তিনি বলেছিলেন, তিনি কাদের মোল্লার আত্মীয় নন, তিনি কেবল একজন আইনজীবী। কিন্তু ন্যায় বিচার না পেয়ে বিদায় নেওয়া একজন নিরপরাধ মানুষের বেদনা তাকে ভেতর থেকে নাড়া দিয়েছিল। ওই দিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, একদিন যদি ইতিহাস অন্যদিকে বাঁক নেয়, তিনি ন্যায়ের ময়দানে আবার দাঁড়াবেন। আজ সেই প্রতিজ্ঞার পূর্ণতা যেন বাস্তবে দাঁড়িয়ে গেছে শেখ হাসিনার রায়ের মাধ্যমে। ফলাফল এখন জাতির সামনে। অপরাজেয় ক্ষমতার অহংকার ভেঙে দেশের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত সবচেয়ে শক্তিশালী নেতার গলায় ঝুলছে মৃত্যুদণ্ডের রায়। আদালতের রায় ঘোষণার পর পুরো দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে, কখন ধরা হবে শেখ হাসিনাকে, কিভাবে কার্যকর করা হবে রায়, এবং এই বিচার দেশের আইনি সংস্কৃতি কতটা পাল্টে দেবে। এক একটি প্রশ্নে একটাই কেন্দ্রবিন্দু, তাজুল ইসলাম। কারণ দেশবাসী জানে, যিনি এই রায় এনে দিয়েছেন, তিনি সেই রায়ের বাস্তবায়নের পথও একদিন নিশ্চিত করবেন।